প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় লেকচারে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। বিগত লেকচারে এই ইলেকট্রন বিন্যাস কিন্তু 5 মিনিটে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস তোমাদেরকে অলরেডি শিখিয়ে ফেলেছি। এখন কথা হচ্ছে হলো, স্বাভাবিকভাবে অনেকে প্রশ্ন করবে, স্যার সব মৌলের 118টা মৌলের ইলেকট্রন বিন্যাস কি হবে এই রুলস অনুযায়ী? এর উত্তর হচ্ছিল ব্যতিক্রম তো সবখানেই থাকবে, ব্যতিক্রম তো ব্যতিক্রমী। তারপরও আমি ব্যতিক্রমগুলোকে আরও ব্যতিক্রম করে নিয়ে আসার চেষ্টা করেছি। দেখো এখানে লেখা আছে, এই লেখাগুলো পড়লেই তোমাদের ব্যতিক্রমের মজা তোমরা পেয়ে যাবা। কোনো বইয়ে এরকম করে কোনো ব্যতিক্রম আলোচনা নাই। আমি যত ব্যতিক্রম আমি পেয়েছি সব ব্যতিক্রমগুলোকে 3টা ভাগে ভাগ করেছি। দেখো, প্রথম ব্যতিক্রমগুলোকে আমি নাম দিয়েছি ব্যাখ্যা করা যায়, যে ব্যতিক্রমগুলো এগুলোর ব্যাখ্যা আছে। 2 নম্বর ব্যতিক্রমের নাম দিয়েছি ব্যাখ্যা করলে পাপ হবে। কেন পাপ হবে আজকে বুঝিয়ে দেবো যে আসলে কেন পাপ হবে। 3 নম্বর ব্যতিক্রমের নাম দিয়েছি অনিয়মটাই নিয়ম। 3টাই আমি আজকে এই ক্লাসে এই লেকচারে ব্যাখ্যা করব। এবার আসো প্রথম ব্যতিক্রম, ব্যাখ্যা করা যায়। এই ব্যতিক্রম নিয়ে আলোচনা জানে না বা করে নেই এরকম শিক্ষার্থীর সংখ্যাও কম। সবাই এটা একেবারে এসএসসি লেভেল থেকে শিখে আসতেছে যে ক্রোমিয়াম 24, কপার 29 এর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখি নর্মালি হওয়ার কথা 4s2 3d4 এবং কপারের ক্ষেত্রে হওয়ার কথা 4s2 3d9, কিন্তু সেটা না হয়ে হচ্ছে হলো 4s1 3d5 4s1 3d10। এর ব্যাখ্যা সহ শিক্ষার্থীরা জানে। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা যদি আমি কেমিস্ট্রির ভাষায় বলি, সেটা হবে হলো প্রতিটি অরবিটাল অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থায় স্থিতিশীলতা প্রাপ্ত হয়। এই স্থিতিশীল হওয়ার জন্যই 4s1 হয়ে 3d5 হয় এবং 4s1 হয়ে 3d10 হয়। এই ব্যাখ্যা সকলেই জানে, কিন্তু এই কেমিস্ট্রির বাইরে আমি ব্যাখ্যা দেব এবং এগুলো বোঝানোর চেষ্টা করব গল্পের মাধ্যমে। কিভাবে? দেখো, আমি কিন্তু গত ক্লাসে তোমাদেরকে কোনো নীতি ছাড়াই দুর্নীতি করে ইলেকট্রন বিন্যাস শিখাইছি। তার মানে তোমরা আউবাউ নীতিও জানো না, হুন্ডের নীতিও জানো না, পলির বর্জন নীতিও কিন্তু জানো না, কিন্তু ইলেকট্রন বিন্যাস সব জানো। এবং সেই নীতিগুলো ছাড়াই আমি এই ব্যতিক্রমও ব্যাখ্যা দেব এবং এই ব্যতিক্রম পড়ার পর তোমরা বলবা যে ওইটাই তো হুন্ডের নীতি ছিল। মানে হুন্ডের নীতির নাম না বলেই বেসিক জ্ঞান দিয়ে আমি বুঝিয়ে দেবো যে আসলে হুন্ডের নীতি কী জিনিস। আচ্ছা দেখো, 4s2 যদি নর্মালি আমরা করি 4s2 3d4, তাহলে যদি 4টে ইলেকট্রন আমি এখানে দিতে চাই এই 5টা অরবিটালে, ডি অরবিটালের 5টা অরবিটালে যদি 4টে ইলেকট্রন দিতে চাই, তাহলে স্বাভাবিক সেন্স বা কমন সেন্স কি বলে? আমি কিন্তু কেমিস্ট্রির বাইরে। এখন আমি এই অরবিটালগুলোকে সিঙ্গেল বেড হিসেবে বিবেচনা করি। সিঙ্গেল বেড, যারা সিঙ্গেল বেডে থাকো, সিঙ্গেল বেডে একজন ঘুমাইলে ভালোভাবে ঘুমানো যায়, 2 জন ঘুমাইলে সুন্দরভাবে এইভাবে আমরা বলি যে আকাশের দিকে তাকানো বা বিছানার দিকে তাকানো সম্ভব না, একজন আরেকজনের দিকে তাকাইতে হয়, মানে কাজ হয়ে ঘুমাইতে হয়, মানে কষ্ট হয়। তো এই সিঙ্গেল বেড, এই 5টা বেড হচ্ছে সিঙ্গেল বেড। তাহলে স্বাভাবিক কমন সেন্স, যদি আমি 4 জন এখানে যদি আমি বলি 4s2 এবং 3d4 যদি বলি, তাহলে এখানে 2টা ইলেকট্রন আমরা এইভাবে দিব। আর 4টে ইলেকট্রন কমন সেন্স কি বলে? প্রথম বেডেই কি 4 জন ঘুমাবে? কমন সেন্স কিন্তু এটা বলে না। নাকি প্রথম বেডে 3 জন, তার বেডে পরে 1 জন, নাকি 2 জন 1 জন, এভাবে না। কমন সেন্স বলে যে 5টা বেড যেহেতু সুন্দরভাবে সাজানো গোছানো আছে, একই ফেসিলিটিস, এখানে সুন্দর একটি বেডশিট আছে, সুন্দর ফ্যান আছে, এখানেও সুন্দর ফ্যান আছে, বেডশিট আছে, লাইট আছে, সবগুলো একইভাবে সাজানো। তাহলে 4 জন ব্যক্তি যদি এখানে ঘুমাইতে বলা হয়, তাহলে স্বাভাবিক সেন্স হলো তারা একজন করে ঘুমাবে। এই যে আমি স্বাভাবিক সেন্সের কমন সেন্সের কথা বললাম, এইটা কিন্তু একটা নীতি। এই নীতির নাম হুন্ডের নীতি। পরবর্তীতে আমি আলোচনা করব। তাহলে হুন্ডের নীতি আমরা অলরেডি শিখে ফেললাম যে ইলেকট্রনগুলো বিভিন্ন অরবিটালে একটা করে প্রবেশ করে। আর আমরা বুঝলাম কি কমন সেন্স দিয়ে যে সিঙ্গেল বেডে 4 জন ঘুমাবে, একজন করে ঘুমাবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো তাহলে এই 2 এবং 4 তো হবে না, হবে 1 এবং 5। তাহলে এইটাকে স্থিতিশীল না, এটা আপনি কেমিস্ট্রির বাইরে কিভাবে ব্যাখ্যা করবেন? আমি কেমিস্ট্রির বাইরেই ব্যাখ্যা করব। এই দেখো, একটি বেড খালি পড়ে আছে, তাহলে স্বাভাবিকভাবে এই 4টে বেডে 4 জন মানুষ আছে, একটা বেড খালি আছে। কোনো কারণে যদি এই ব্যক্তিটার বেডশিট নষ্ট হয়, সাপোজ এই ব্যক্তিটার বেডশিটটা নষ্ট হয়ে গেছে, তাহলে এই ব্যক্তি কিন্তু আর বেডশিট পরিষ্কার করবে না। কেন করবে না? কারণ এইখানে একটা বেড খালি আছে, সুন্দরভাবে সাজানো গোছানো আছে, তাহলে বেডশিট পরিষ্কার করার কি দরকার? আচ্ছা, তাহলে এই ব্যক্তি বেডশিট পরিষ্কার করলো না, ওইখানে ঘুমাইতে গেল। অ্যাট এ টাইম ওই একই সময় এই ব্যক্তিটার ফ্যানটা নষ্ট হয়ে গেছে, তাহলে স্বাভাবিকভাবে সে কী করবে? ফ্যান নষ্ট হয়েছে, ফ্যান ঠিক করবে না। কোথায় যাবে? যে একটা সুন্দর বেড তো খালি পড়ে আছে, ওখানে গিয়ে ঘুমাই। একইভাবে এই ব্যক্তিরও কিন্তু যে কোনোভাবেই হোক এই বেডটা প্রয়োজন পড়তে পারে। বা এই ব্যক্তির মনে করো যে তার ফ্রেন্ড আসছে, বেড়াইতে আসছে, গল্প করছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন সে ফ্রেন্ডকে বলে চলে যাওয়ার দরকার নেই, একটা বেড খালি আছে,
তুমি থাকতে পারো। মানে এই 4 জনেরই কিন্তু অ্যাট এ টাইম এই বেডটা প্রয়োজন হতে পারে। তাহলে এই 4 জন যদি অ্যাট এ টাইম এই বেডটা প্রয়োজন হয়, তাহলে স্বাভাবিকভাবে তাদের মধ্যে কথা কাটাকাটি হবে, ঝগড়া হবে। তাহলে এই ঝগড়া যদি হয়, তাহলে এই আওয়াজটা পাশের বাসায় চলে যাবে। এই যে পাশের বাসা বলতে আমি এই 4s এ যে দুইটা ইলেকট্রন আছে সেটা বুঝাইছি। তাহলে পাশের বাসা থেকে খুব দ্রুত এরা চলে আসছে, কি ব্যাপার রাতের বেলা এত ঝগড়া কিসের, আওয়াজ কিসের? তো এরা যখন আসলো, আমরা বাঙালি হিসেবে কিন্তু যদি কোথাও কোনো ঝগড়া হয়, পাশ থেকে যদি একজন ভিক্ষুকও হেঁটে যায়, তো আমরা কিন্তু এই ভিক্ষুককে প্রধান বিচারপতির ভূমিকা পালন করতে বলি আর কি, যে আমাদের এটা সমাধান করে দেন। ভিক্ষুকও বলে যে আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি, মানে সে প্রধান বিচারপতি। তো এই দুইজন যখন এখানে ছুটে গেছে, কেন ছুটে গেছে? কারণ তাদের কথা কাটাকাটি হয়েছে। এখন এখানে গিয়ে বলছে আচ্ছা ভাই কি সমস্যা, আপনাদের এত আওয়াজ কেন? বলছে ভাই এই বেডটা খালি পড়ে আছে, আমরা 4 জনই এই বেডটাতে যেতে চাই। এ বলছে যে আমি এই হোস্টেলে, যদি আমরা হোস্টেল বিবেচনা করি, এখানে প্রথম আসছি, তাহলে আমার অধিকার বেশি। এও যে কোনো কারণ দেখাইতে পারে, এ বলতে পারে যে আমার ফ্রেন্ড আসছে, এটা তো একটা মানবিকতার বিষয়, আমার ফ্রেন্ড এখানে থাকবে, আর বাকি 3 জন বলতেছে তারাও থাকবে। তো এরকম 4 জনই বিভিন্ন রকম যুক্তি উপস্থাপন করছে এই 2 জনকে। তো এই 2 জন বলছে আচ্ছা ঠিক আছে, এই বেডটা নিয়েই তো সমস্যা, ঠিক আছে এই বেডটা যদি খালি পড়ে না থাকে, একটা ইলেকট্রন যদি এখানে দিয়ে দেই, তাহলে কি কোনো সমস্যা আছে? এই যদি এটা যদি ফিল আপ থাকে, তাহলে এই ব্যক্তির যে ফ্যান নষ্ট হয়েছিল, তাহলে কি না, সরি, এই ব্যক্তির বেডশিট নষ্ট হয়েছিল, তাহলে কি বেডশিট নষ্ট হওয়ার পর যেহেতু কোনো ফাঁকা জায়গা নাই, সে বাধ্য হবে তার বেডশিটটা পরিষ্কার করতে। এই ব্যক্তির ফ্যান নষ্ট হয়েছিল, সে ফ্যান ঠিক করবে, অথবা গরমের মধ্যেই থাকবে। এই ব্যক্তির যে বলছিল যে ফ্রেন্ড আসছিল, ওই ফ্রেন্ড যদি থাকতেও চায়, ওই ফ্রেন্ডকে বলবে না তোমার থাকার দরকার নাই, কারণ ফাঁকা কোনো জায়গা নাই। তাহলে এটা কিন্তু আমরা একটা গল্প করে বললাম যে হচ্ছে হলো এই যে এখানে 3D4 না হয়ে 3D5 হবে। আচ্ছা এখন কথা হচ্ছিল এই গল্পটাকে আমরা পরীক্ষার খাতায় লিখতে পারবো? পরীক্ষার খাতায় আমরা লিখবো না, আমরা এটা জাস্ট অন্যকে যখন বোঝাবো বা নিজের তৃপ্তির জন্য। রসায়নে যদি রস না থাকে, তাহলে রসায়নটার জন্য তোমার সায়েন্সের ভীতি চলে আসবে। এই রসটা নিজের মধ্যে থেকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা খুব ইজিলি বেসিক সেন্স দিয়ে আমরা বুঝলাম যে এখানে 4s2 এবং 3D4 না হয়ে 4s1 এবং 3D5 হবে। কিন্তু পরীক্ষার খাতায় যখন লিখবো, তখন লিখবো প্রতিটা অরবিটাল অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থায় স্থিতিশীলতা প্রাপ্ত হয়। তাহলে ক্রোমিয়াম শেষ। কপারের ক্ষেত্রে আরো মজার উদাহরণ, ওই একই রকম, কিন্তু এটার বিষয়টা আরো বেশি মজার। এখানে যদি আমি 2 দেই আর এখানে যদি 9 দেই, তাহলে কি দাঁড়ায়? এখানে 2টা। এখন এই 5টা বেডে কিভাবে যায়? এটা তো একটু আগেই শিখছি যে একটা একটা করে যাবে। আচ্ছা প্রথমে আমরা একটা একটা করে ইলেকট্রন দিলাম, তা আমাদের তো 9টা, তাহলে এখানেও ডাবলিং, এখানেও ডাবলিং, এখানেও ডাবলিং। এই একটা ব্যক্তি সিঙ্গেল অবস্থায় আছে। তাহলে এরকম কোনো হোস্টেলে 5টা বেড, একই পরিমাণ টাকা দেয়, 5টা বেডে সবাই ডাবলিং, একজন সিঙ্গেল থাকবে, তাহলে এই সিঙ্গেল কে থাকবে, এটা নিয়ে কি তাদের মধ্যে ঝগড়া হবে না? এই ব্যক্তি বলবে আমি হোস্টেলে প্রথম আসছি, আমি সিঙ্গেল থাকবো, তুমি কেন আমার সাথে থাকবা? এই ব্যক্তি বলবে, সে একটু মোটা হতে পারে, বলবে যে তোমার কি একটু কমন সেন্স নাই, তুমি আমার সাথে ডাবলিং করো, তুমি ওইখানে ডাবলিং করো। মানে এই 9 জনের যে আওয়াজ হবে, ঝগড়া হবে, কথা কাটাকাটি হবে, তাহলে আগের ঘটনা স্বাভাবিকভাবে পাশের বাসায় চলে যাবে, পাশের বাসা থেকে এসে বলবে কি সমস্যা? বলছে যে মারাত্মক সমস্যা, এখানে আমরা সবাই ডাবলিং আছি, একা সিঙ্গেল আছে, এই সিঙ্গেলটা আমিও থাকতে চাই, 9 জনের কথা আমি থাকতে চাই। তখন বললো আচ্ছা ঠিক আছে সমাধান করে দিচ্ছি, এখান থেকে একটা ইলেকট্রন এখানে গেল, অর্থাৎ সবাই ডাবলিং, এখানে কেউ সিঙ্গেল নাই, অর্থাৎ এটা একটা স্থিতিশীলতা প্রাপ্ত হয়েছে। তাহলে এই গল্প করে কিন্তু আমরা এই যে বললাম ব্যাখ্যা করা যায় যে ক্রোমিয়াম কপার, এটা কিন্তু ব্যাখ্যা অলরেডি করে ফেলছি। কিন্তু আবার বলতেছি পরীক্ষার খাতায় কিন্তু এই রানা স্যারের গল্প যে বেডে সিঙ্গেল সিঙ্গেল ঘুমাইছি, ডাবল হইতে কষ্ট, সেই কারণে এই ঘটনা ঘটছে, এগুলো বলা যাবে না। তাহলে বলতে হবে যে প্রতিটি অরবিটাল অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থায় স্থিতিশীলতা প্রাপ্ত হয়। ওকে, ব্যাখ্যা করা যায়, এটা কিন্তু কমপ্লিট। এখন কথা হচ্ছে হলো এই যে ব্যাখ্যা করা যায়, এগুলো কি পরীক্ষায় আসবে কিনা? এর উত্তর হচ্ছিল অবশ্যই পরীক্ষায় আসবে। ইলেকট্রন বিন্যাস যদি আসে, তাহলে মূলত এই ব্যাখ্যা করা যায় এখান থেকেই আসে। আরও একটা মৌল তোমাদেরকে HW দিয়ে দিলাম, সেটা হচ্ছিল সিলভার 47। এটা তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা, একই ক্যাটাগরির, সেটা হচ্ছে ব্যাখ্যা করা যায়। এবার আসো 2 নম্বর এবং 3 নম্বর, যেগুলোর আমি যে টাইটেল দিছি এটা শুনলেই তো আসলে মজা চলে আসে। 2 নম্বর আমি টাইটেল দিয়েছি ব্যাখ্যা করলে পাপ হবে। এরকমও ইলেকট্রন বিন্যাস আছে কেমিস্ট্রিতে, যেমন নিওবিয়াম 41। এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, ক্রিপ্টন পর্যন্ত আমরা যেতে পারবো। আমি গত ক্লাসে স্টেশন শিখাইছি, ক্রিপ্টন পর্যন্ত আমার স্টেশন। তারপরে নর্মালি আমাদের হওয়া উচিত 5s2 4d3, এটা নর্মালি হওয়া উচিত।
অথবা অন্য কাউকে যদি বলতে বলি যে এটা যদি স্থিতিশীল করতে চাই তাহলে কেমন হয়, তাহলে 5s এর এখানে 0 দিয়ে এই ডিতে কিন্তু 5 দেওয়া যায়। এই যে স্থিতিশীল করার জন্য এখানে 0 দিয়ে এখানে 5 দেওয়া যায়। কিন্তু এই যে 0 অথবা 2, 5 অথবা 3 এই দুটার একটাও কিন্তু নিওবিয়ামের ইলেকট্রন বিন্যাস না। তাহলে চিন্তা করো, স্বাভাবিক সেন্সে হওয়া উচিত হচ্ছিল 5s2 4d3, স্বাভাবিক সেন্স, কিন্তু এটা হইল না। আচ্ছা, একটু অস্বাভাবিকতা চিন্তা করি, যে স্থিতিশীলতার ব্যাখ্যা একটু আগেই স্যার বোঝাইলো, ব্যাখ্যা করা যায়, এখানে বোঝাইলো যে 5 হলে স্থিতিশীল হয়। তাহলে দেখো আমি 0 দিয়ে 5 দিতে পারি, কিন্তু সেটাও না, হইল কি, হলো 5s1 4d4। আচ্ছা, এই 4d4 বা 3d4 বা 5d4 এটা যে অস্থিতিশীল, একটু আগে কি আমরা ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখি নাই? তাহলে ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখলাম যে ডিতে 4টে ইলেকট্রন থাকতে পারে না, এটা অস্থিতিশীল। এখানে আবার 4টে ইলেকট্রন আমি করলাম, নর্মালি হয় না, কিন্তু 4টে ইলেকট্রন আমি বানাইলাম। তাহলে এইটার যদি আমি কোনো ব্যাখ্যা দাঁড় করাই যে 4d4 স্থিতিশীল, তাহলে আগে যে আমি গল্প করে বুঝাইলাম যে ডিতে 4 থাকতে পারে না, সেটার জন্য আমাকে মাপ চাইতে হবে যে আগের ব্যাখ্যাটা ভুল হয়েছে। সেই কারণে আমি বলি যে এইটা যে নিওবিয়াম, এটা খুবই অল্প সংখ্যক মৌল আছে, এইখানে 4d4 এটা আসলে স্থিতিশীল না, কিন্তু এভাবেও ইলেকট্রন বিন্যাস হয়। এই কারণে বলছি এটার কোনো ব্যাখ্যা করা যাবে না। এটা যদি ব্যাখ্যা দিতে চাও তাহলে আগের যে স্থিতিশীলতার ব্যাখ্যা দিয়েছ ওই ব্যাখ্যাটা বাতিল হয়ে যায়। এই কারণে আমি বলছি এরকম মৌলের ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে কোনো ব্যাখ্যা দাঁড় করানোর দরকার নাই, ব্যাখ্যা দাঁড়া করাইলে স্থিতিশীলতার ব্যাখ্যা বাতিল হয়ে যায়। এই কারণে বলছি এটা পাপ হবে যদি ব্যাখ্যা দাঁড় করাও। তো এখন কথা ছিল, প্রশ্ন ছিল এরকম মৌল কতগুলো আছে আমরা বুঝবো কিভাবে? এটা তো একেবারেই ব্যতিক্রম, এটা খুব বেশি নাই। এবং তোমাদের জ্ঞাতার্থে জানাই, এই দুইটা এই যে ব্যাখ্যা করলে পাপ হবে, অনিয়মটাই নিয়ম, এগুলো আসলে পরীক্ষায় আসবে না। জাস্ট আমি ব্যাখ্যাগুলো তোমাদেরকে দিচ্ছি। তাহলে এরকম কিছু মৌল থাকতে পারে যেগুলোর আসলে ব্যাখ্যা দাঁড় করানো যাবে না, ওইভাবে আমাদেরকে পড়তে হবে। লাস্টলি হচ্ছে এটার একটা ব্যাখ্যা আছে, সেই কারণে আলাদা নিয়ম করছি, সেটা হচ্ছে অনিয়মটাই নিয়ম। যেমন দেখো ইউরেনিয়াম 92, এটা পারমাণবিক সংখ্যা অনেক বড়, রেডন, তারপর 7s2 5f3 এবং 6d1 শেষের ইলেকট্রন বিন্যাস এরকম। এখন কথা হচ্ছে হলো, এটাকে আমি কেন লিখলাম অনিয়মটাই নিয়ম? একটা ছোট্ট গল্প বলি তোমাদেরকে। যেমন মনে করো আমি ক্লাস নিচ্ছি, আমার শিক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে ক্লাস করতেছে, একেবারে পিন পতন নীরবতা। ক্লাস নেওয়ার মাঝে আমি বললাম যে আচ্ছা, তোমরা যেভাবে খুবই মনোযোগ দিয়ে ক্লাস করতেছো ঠিক এভাবেই বসে থাকবা, আমি 20 মিনিট পর আসতেছি। এই কথা বলে আমি 20 মিনিটের জন্য বাইরে গেলাম। আচ্ছা, একটু চিন্তা করো তো, আমি যে বাইরে গেলাম, আমি এসে কি শিক্ষার্থীদেরকে যেভাবে রেখে গেছিলাম ঠিক সেভাবেই পাবো? স্বাভাবিক সেন্স কি বলে? স্বাভাবিক সেন্স হচ্ছে তারা কিন্তু সেভাবে নাই। কেউ হয়তো ছুটোছুটি করতেছে, কেউ পড়তেছে, কেউ মারামারি করতেছে, বিভিন্ন রকম একটা বিশৃঙ্খলা। আচ্ছা, এখন আমি যদি বলি যে 20 মিনিট পর আমি আসবো নাকি জানি না, আচ্ছা তোমরা থাকো, ওয়েট করো, এই কথা বলে যদি আমি বাইরে যাই, তাহলে আমি 20 মিনিট বা 30 মিনিট পর এসে কি কোনো শিক্ষার্থী পাবো? সবাই চলে যাবে, স্যার তো বলেই গেছে আসবে নাকি জানি না। তাহলে আমি এই কথাটা কেন বললাম, যে দেখো আমি 20 মিনিটের কথা বলে বাইরে গেছি, তার আগে কিন্তু শিক্ষার্থীরা আমার কমান্ড মানতেছিল, একেবারে পিন পতন নীরবতা। কিন্তু 20 মিনিট পর এসে আমি দেখলাম একবারে পুরো কোনো রুলস রেগুলেশন নাই। আচ্ছা, এটা কেন ঘটলো? কারণ হচ্ছে হলো আমার কমান্ডটা এখানে বাতিল হয়ে গেছে। আমার প্রতি যে তাদের শ্রদ্ধা ছিল, আমার প্রতি যে তাদের ভয় ছিল, এটা বাতিল হয়ে গেছে। আচ্ছা, এই উদাহরণটা কেন দিলাম? দেখো ইউরেনিয়াম অনেক পারমাণবিক সংখ্যা, এগুলোর ক্ষেত্রে হয় কি, নিউক্লিয়াস থেকে অনেকটা দূরে চলে যায়। যখন অনেকটা দূরে চলে যায়, কক্ষপথগুলো আবার যত দূরে চলে যাবে কক্ষপথগুলো কাছাকাছি আসে। দুইটা ঘটনা, এক হচ্ছে নিউক্লিয়াস থেকে অনেক দূরে চলে যাচ্ছে কক্ষপথগুলো, তাহলে আকর্ষণ বল অনেক কমে যাচ্ছে, বলা যায় যে কমান্ডটা, নিউক্লিয়াসের কমান্ডটা নাই। আবার কক্ষপথগুলো কাছাকাছি চলে আসে, তাহলে নিউক্লিয়াস থেকে দূরে গেলে আকর্ষণ বল কমে গেল, আবার কক্ষপথ কাছাকাছি, যে কারণে ইলেকট্রনগুলো যে কোনো অরবিটালে প্রবেশ করে। এগুলোর আসলে কোনো রুলস নাই। আমি মজা করে বলি যে যাদের পারমাণবিক সংখ্যা বেশি তাদের ক্ষেত্রে শেষের দিকের ইলেকট্রনগুলোকে ডেকে জিজ্ঞেস করলেও সে বলতে পারবে না আমি কেন এই অরবিটালে আসছি। যেমন দেখো এখানে রেডনের পরে 7s2 ঠিক আছে, তাহলে আমরা তো জানি Fa14 হবে, 14 হবে, তারপরে না ডিতে যাওয়ার কথা, কিন্তু সেটা কি হয়েছে? এখানে হয়েছে 5f3 6d1। এগুলোর কোনো রুলস নাই। রুলস এটাই আমি বললাম যে নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে আকর্ষণ বল কমে যাবে, অর্থাৎ নিউক্লিয়াসের কমান্ডটা কমে যাবে, আবার কক্ষপথগুলো কাছাকাছি চলে আসে, যার ফলে ইলেকট্রনগুলো যে কোনো অরবিটালেই মূলত মুভ করতে পারে। এখন মোদ্দা কথা হচ্ছে এরকম যদি ব্যতিক্রম থাকে তাহলে আমরা করব কি?
ব্যাখ্যা এগুলোর সুস্পষ্টভাবে তোমাকে বলি যে যেগুলো নর্মাল আমি গত ক্লাসে যেগুলো তোমাদেরকে শিখেছি মূলত সেখান থেকেই পরীক্ষা আসবে, আর যদি আসে তাহলে ব্যাখ্যা করা যায় এখান থেকে মূলত পরীক্ষা আসবে, এই দুইটা মূলত পরীক্ষায় আসবে না। এই ছিল আমার ইলেকট্রন বিন্যাসের যাবতীয় বিষয়। সকলকে ধন্যবাদ আমার ক্লাস করার জন্য।